হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি সিতারে জমিন পর এই মুভিটাকে নিয়ে রিভিউ করব, যে মুভিটা 20 জুন 2025-এ থিয়েটারে রিলিজ হয়। ডিরেক্টেড বাই আর.এস. প্রসন্না। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় আমির খান, যার এখানে নাম থেকে গুলশান গ্রোভার, সে একজন বাস্কেটবল কোচ। এছাড়াও জেনেলিয়া ডিসুজা রয়েছে, যার এখানে নাম থেকে সুনিতা। এছাড়াও রয়েছে ব্রিজেন্দ্র কালা। তার যদিও অ্যাপিয়ারেন্স যথেষ্ট কম, কিন্তু তারপরেও যতটুকু স্বল্প পরিসরে তিনি এসেছেন, রীতিমতো ফাটিয়ে তিনি অভিনয় করেছেন। এছাড়াও অন্যান্য ক্যারেক্টারে যারা রয়েছে, যাদের আমি অ্যাকচুয়াল নামগুলো বলছি না, কিন্তু ক্যারেক্টারগুলোর কথা বলছি: গোলু, গুড্ডু, শর্মাজি, রাজু, হরগোবিন্দ, মানে যারা বাস্কেটবল প্লেয়ার, এবং এরা কিন্তু প্রতিবন্ধী প্লেয়ার। এদেরকে কিন্তু 3 মাস ধরে ট্রেনিং দেয় আমির খানের যে ক্যারেক্টারটা গুলশান অরোরা, এবং তিনি একটা পানিশমেন্ট পান। সেটা হলো তিনি ড্রিঙ্ক করে ড্রাইভ করেন এবং সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। তা সেখানে তাকে পানিশমেন্ট দেওয়া হয়, আম, যে তাকে বাস্কেটবল এরকম কোচিং করাতে হবে প্রতিবন্ধী প্লেয়ারদের নিয়ে, এবং সেটা 3 মাসের তার একটা ব্যারিয়ার করে দেয়, সেটা তাকে করতে হবে। তো শুরুতে বলে রাখি, এটা 2007-এ একটা ফিল্ম আছে, চ্যাম্পিয়ন্স, স্প্যানিশ ফিল্ম। সেই ফিল্মটার একটা অফিসিয়াল রিমেক। তো যদি আমি চ্যাম্পিয়ন্স মুভিটা দেখে উঠিনি, বা এখন অবধি আমার দেখে হয়ে ওঠা হয়নি। এছাড়াও হলিউডে কিন্তু চ্যাম্পিয়ন্স মুভিরই আবার একটা রিমেক হয়, যেটা মোস্ট প্রবলি 2023 বা 24-এ এরকম নাগাদ রিলিজ হয়, সেটাও আমি দেখিনি। কিন্তু আমি সিতারে জামিন পার এই মুভিটা দেখার পর কোথাও গিয়ে মনে হলো যে হ্যাঁ, আমির খানের কিন্তু কামব্যাক হয়েছে। আমির খান দুর্দান্ত রকমের অভিনয় করছে, এবং ম্যাক্সিমাম স্ক্রিন জুড়েই কিন্তু আমির খান পারফরমেন্স। এবং যদিও বাস্কেটবল কোচ এত বেটে হয় না সাধারণত, কিন্তু এখানে দেখুন, সিনেমার খাতিরে বা একটা সিনেমা দেখতে গিয়ে সেই তুল্যমূল্য বিচারটা হয়তো বা করা উচিত না, কিন্তু এখানে মুভিটাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে একটা ইমোশনাল যে সিনসগুলো এখানে করা হয়েছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং যাদেরকে আমরা প্রতিবন্ধী বলছি, বা যারা অ্যাকচুয়ালি মানে সাধারণ নয়, নর্মাল নয়, তাদেরকে দিয়ে, বা নন অ্যাক্টার্স যারা, তাদেরকে দিয়ে অভিনয় করানো কিন্তু চারটিখানি কথা নয়। সেখানে তাদেরকে দিয়ে অভিনয় শুধু করানো নয়, তাদেরকে দিয়ে অভিনয় করানো প্লাস বাস্কেটবল কোচিং করানো, প্লাস তারা যে বাস্কেটবল খেলেছে সেই জিনিসটাকে এখানে যেভাবে দেখানো হয়েছে। এবং প্রায় রান টাইম হলো প্রায় 2 ঘন্টা 39 মিনিট, প্রায় 3.25 ঘন্টা রান টাইম। একটু বোর ফিল আপনার হবে কিছু কিছু জায়গায়, যে হয়তো বা এই মুভিটাকে অযথাই লেন্দি করে নেওয়া হয়েছে। এটাকে ইজিলি 10-15 মিনিট মুভিটাকে ট্রিম করা যেতেই পারতো। কিন্তু তারপর আমি বলবো যে মুভিটার মধ্যে যেরকম ইমোশনাল বিল্ডিং, যে জিনিসটা রাখা হয়েছে, গানগুলো যেভাবে, গানের প্লেসমেন্ট, সিনেমাটোগ্রাফি, স্ক্রিন প্লে, স্টোরি টেলিং, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু খুব সূক্ষ্মভাবে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এটা আমির খানের প্রোডাকশন হাউস থেকে এটা নির্মিত, এবং আমির খান যেখানে রয়েছেন সেখানে কিন্তু তাকে মিস্টার পারফেকশনিস্ট বলা হয়। তার মেইন রিজন এটাই, সে কিন্তু ধরে ধরে সময় নিয়ে তবেই কিন্তু সিনেমা করেন। এই মুভিটা কিন্তু রিলিজ হওয়ার প্রায় 1 বছর আগে সিনেমাটা শেষ হয়ে যায়, এবং 1 বছর পর এই সিনেমাটা রিলিজ দেয়। কারণ আপনারা যদি খবর নিয়ে দেখেন, আপনারা যদি ইনফো সার্চ করেন, তাহলে কিন্তু দেখবেন যে এই মুভিটা কিন্তু অলমোস্ট 2024-এর জুন মাস নাগাদ এই মুভির শুটিং শেষ হয়, এবং সেটা কিন্তু প্রায় 1 বছর পর সেই মুভিটাকে নিয়ে আসা হয়। যদি এই মুভিটা রিলিজ হওয়ার কথা ছিল অক্টোবর মাসে 2024-এ, কিন্তু কোনো না কোনো কারণে এই মুভিটার রিলিজ ডেটটা পিছিয়ে দেওয়া হয়, এবং পরে জুন মাস নাগাদ এই মুভির রিলিজ ডেটটা করা হয়। এবং আমির খান এই জিনিসটা খুব ভালো করেছেন, এই মুভিটাকে শো টাইম দেওয়া হয়েছে, কিন্তু সকালে মর্নিং শোতে দেওয়া হয়নি। মোস্ট প্রবলি 11টা বা 12টা থেকে শো টাইমগুলো দেওয়া হয়েছে, এবং কোনো ওটিটি মুভির সাথে কিন্তু এই সিনেমাটা ডিল হয়নি। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এই দুটো ওটিটি চ্যানেলের সাথে কিন্তু যে চুক্তি হওয়ার কথা ছিল, আমির খান সেগুলো ক্যান্সেল করে সেটাকে থিয়েটিক্যাল মোডে নিয়ে এসছে, যাতে সবাই 70 mm স্ক্রিনে বা থিয়েটারে বা সিনেমা হলে গিয়ে এই মুভিটা দেখে আসতে পারে। এটা কিন্তু খুব বড় একটা ডিসিশন। যারা সিনেমা লাভার্স বা যারা সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এটাই কিন্তু শেষ কথা। কারণ দেখুন, একটা ওটিটিতে একটা মুভি আসতেই পারে, সেখানে ওটিটিতে এলে পরে হয়তো বা আমির খান প্রোডাকশনের অনেক লাভ হবে। তাদের যে খরচাটা, সেই খরচাটা উঠে এসে একটা প্রফিট তাদের ঘরে নিশ্চয়ই আসবে। কিন্তু তারপরে বলবো যে শুধু থিয়েটারের জন্য একটা মুভি বানানো, এই যেই ভিশনটা, সেটা কিন্তু আমি অবশ্যই কুর্নিশ জানাচ্ছি যে আমির খান সেই জিনিসটা করেছেন। তা সিনেমার স্টোরিতে আমি কিছু রিভিল করবো না, যদিও অনেকেই সিনেমাটা দেখে নিয়েছেন, বা যারা ফেলো ইউটিউবার যারা, তাদের রিভিউ আপনারা অনেকেই দেখে নিয়েছেন।
তারপর আমি বলবো স্টোরি নিয়ে আমি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো যে এখানে যেই অ্যাওয়ারনেসটা দেওয়া হয়েছে বা এখানে যে কথাটা বলা হয়েছে, যেই ইনফরমেশনটা এখানে গ্যাদার করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো, সেটা কিন্তু সমাজের পক্ষে খুব ভালো। কারণ দেখুন, যাদেরকে আমরা অনেকটাই মানে তাদের উপর আমরা অনেক সময় বিরক্ত হয়ে থাকি বা তাদেরকে আমরা ভালো লাগে না বা তাদেরকে আমরা এক সাইডে সরিয়ে রাখি, সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে যে তাদেরকে সরিয়ে রাখলে পরে হবে না, তারাও কিন্তু অনেক ইন্টেলিজেন্ট। একটা চান করার একটা দৃশ্য রয়েছে ইন্টারমিশনের আগে, সেই দৃশ্যটা দুর্দান্ত। লিফটের যে একটা দৃশ্য রয়েছে, সেই দৃশ্যটা কিন্তু দুর্দান্ত। চান করা আর লিফটের এই দুটোর সাথে আমি মেলাচ্ছি এই কারণেই, কারণ চান করার যে দৃশ্যটা সেখানে কিন্তু একজন প্রতিবন্ধী একজন প্লেয়ার, সে কোচের দ্বারা সে মানে সেই একটা ক্যারেক্টার রয়েছে, সে কখনোই চান করতে চায় না বা সেজন্য তার গা থেকে দুর্গন্ধ আসে, তার একটা ইঁদুর জলে পড়ে যায়। তা সেখানে আমির খান একটা বুদ্ধি লাগিয়ে তাকে যাতে সে চান করে সেই জিনিসটাকে কাজে লাগায়। ঠিক সেই ক্যারেক্টারটাই কিন্তু আবার আমির খানের একটা ফোবিয়া রয়েছে, যে ছোটবেলায় সে লিফটে আটকে পড়েছিল, তারপর থেকে সে কখনোই লিফটে চড়ে না। তারপরে যখন মুম্বাইতে খেলতে যায়, আমি একটুখানি বলছি, সেখানে মানে লিফট যখন খোলে মুম্বাই সে হোটেলে, তা আমির খান লিফট থেকে একটু দূরে থাকে, সেখানে সেই ক্যারেক্টারটাই বলে যে এরকম লিফটের মধ্যে সাপ রয়েছে। যখন আমির খান চলে আসে তখন আমির খানকে ধাক্কা দিয়ে তারা সবাই সেই লিফটে ওঠে এবং আমির খানকে শুদ্ধ নিয়ে যেই ফ্লোরে তাদের যাওয়ার কথা সেখানেই যায়। সেখানে যদি কিছু স্টোরি ঘটে তা সেটা আমি আর রিভিল করছি না। তা এই যে জিনিসটা যাতে আমির খানেরও যাতে ফোবিয়াটা কাটে, সেই জিনিসটাও যে সেই প্রতিবন্ধী খেলোয়াড়টার মধ্যে এসছে, যে আমাকেও কিন্তু সে গাইড করে, যে আমি চান করতে আমার ভয় পাই, আমার একটা ফোবিয়া রয়েছে, সেই যে ফোবিয়াটা যে কাটানোর যেই প্রসেসটা সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং এই যে প্রতিবন্ধী আমরা বলে থাকি বা আমরা এদেরকে আমরা যেভাবে সমাজের চোখে একটা অন্য একটা লেভেলে রাখি, বা আমির খানের সাথে সুনিতার মানে যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও যে কখনোই যে বন্ডিং হয় না, তারা এরকম বাচ্চা চায় না, সেটা কিন্তু একটা জায়গায় আমির খান একটা জায়গায় বলেছে, একটা সিনেও সেই জিনিসটা রয়েছে। সেই জিনিসগুলোকে নিয়ে এত সুন্দরভাবে জিনিসটাকে খুব খোলসাভাবে করা হয়েছে। এবং এখানে কিন্তু এমন অনেক ক্লাস, মানে আপনাকে দেখে মনে হবে এখানে কিছু ক্লাস হয়তো আমির খান নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। জীবনে কিন্তু অনেক কিছু কিন্তু শেখার রয়েছে। এবং এই জিনিসটা, এই মুভিটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অনেক জিনিসই কিন্তু আমরা জানি না বা জানার চেষ্টা করি না, বা যেই জিনিসগুলোকে আমরা অনেক সময় দূরে সরিয়ে রাখি সেই জিনিসগুলো কিন্তু ঠিক নয়। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, ভিডিও লেন্থ এরকম বলতে গেলে অনেক বড় হবে। আমি সাধারণত বড় ভিডিও আজকাল আর বানাই না, ছোটো ভিডিও বানানোর চেষ্টা করছি। এই ভিডিওটা লেন্থ হয়তো অনেকটা বড় হয়ে গেলো। আপনারা সিতারে জমিন পার এই মুভিটা দেখুন, অবশ্যই মাস্ট ওয়াচ একটা মুভি। এবং আমির খান ফাটিয়ে অভিনয় করেছেন। অনেকেই হয়তো বলতে পারে যে পিকে থেকে সে বেরিয়ে আসতে পারছে না, হয়তোবা তার তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি এরকম, সে এরকমই অ্যাক্টিং করতে ভালোবাসেন। তো তারপর আমি বলবো যে আমির খান কিন্তু দুর্দান্ত অভিনয় করছে, এবং যারা প্রতিবন্ধী প্লেয়ার যারা, তারাও কিন্তু খুব ভালো অভিনয় করছে। মাস্ট ওয়াচ একটা ফিল্ম সিতারে জমিন পার। এটাই ছিল আমার সিতারে জমিন পার মুভি রিভিউ। যদি আমার চ্যানেল ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা।